ওনারা বাংলা বুঝেন না একদম, বুঝতে পেরেছেন। তিনি আমাকে জাস্ট উত্তরটি দিয়েছেন আর কি। এমন অপরূপ সৌন্দর্য আসলে আপনি যদি বান্দরবন না আসেন, তিন্দুতে না আসেন, শান্তিতে না আসেন, রেমাক্রিতে না আসেন, দেখতে পাবেন না। আর আপনাদের অবশ্যই এখানে আসা উচিত। সুপ্রিয় দর্শক, সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা এসেছিলাম আলীকদম থেকে চাঁদের গাড়ি করে তিন্দুতে। মাঝখানে আমাদের প্রায় 2 ঘন্টার একটি ট্রেকিং ছিল। সেই ট্রেকিং করে আমরা তিন্দু পাড়াতে এসেছি। সেই ভিডিওগুলো আপনারা প্রথম পর্বে দেখেছেন। এই পর্বে আমরা যাচ্ছি তিন্দু থেকে রেমাক্রি। আর যাওয়ার পথে আমরা বোটে করে যাব সাঙ্গু নদী হয়ে। আর এই পুরো ভ্রমণের অভিজ্ঞতা থাকবে এই পর্বে। আপনারা যারা রেমাক্রি যাবেন তারা এখান থেকে প্রয়োজনীয় খরচপাতিগুলো নিয়ে নিতে পারেন। এখানে সবকিছুই আছে। আর আরেকটি বিষয় জানা রাখি, তিন্দু পাড়াতে প্রায় 100টির মতো পরিবার রয়েছে। এখানে তারা বসবাস করে। দিদি, আমি আপনাদের একটি তথ্য দিচ্ছি। দিদি, হ্যালো দিদি, আপনাদের এই পাড়ার মানুষ কোন ধর্মের? তারা কি মানে কোন সম্প্রদায় আপনারা? চাকমা নাকি মারমা, তাই তো? আচ্ছা, তারা হচ্ছে মারমা সম্প্রদায় ভুক্ত। এখানে আপনারা কি 100টি পরিবার আছেন, তাই না? হ্যাঁ, তারা বললো 100টি পরিবারের মতো তারা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন তাদের দোকানপাট, এখানেই আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। আমরা এখন তিন্দুপাড়া থেকে সাঙ্গু নদী হয়ে চলে যাবো রেমাক্রি। আমাদের সময় কত মিনিট লাগে সেটা আমি এখন বলতে পারছি না। আমাদের যে নৌকার মাঝি রয়েছে তার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী, এই সাঙ্গু নদী হয়ে আমরা চলে যাবো রেমাক্রি। আর যাওয়ার পথে তিন্দুপাড়াটা একটু দেখুন, আমাদের গেস্ট আসছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর আজকের সাঙ্গু নদীর বুট রাইডের অভিজ্ঞতাগুলো থাকবে এই পর্বে। সাঙ্গু নদীর প্রেমে যে পড়েনি সে বান্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারেনি। আর এই সাঙ্গু নদীর প্রেমে পড়তে হলে আপনাকে অবশ্যই সাঙ্গু নদী ভ্রমণে বেরোতে হবে, আর সেটি অবশ্যই বুট রাইডের মাধ্যমে। সামনে দেখতে পাচ্ছেন বুটগুলো, এই বুটগুলোর মাধ্যমে আমরা যাব। আমি আরো ক্লোজ থেকে আপনাদেরকে দেখাবো। এই পাশে হচ্ছে ডিজিবি ক্যাম্প, আর এগুলো হচ্ছে গেস্ট রুম। আপনারা যারা তিন্দুতে থাকতে চান, তিন্দু পাড়াতে থাকতে চান, তারা এই গেস্ট রুম গুলাতে ভাড়া করে থাকতে পারেন। আমি আপনাদেরকে একটি ভুল ইনফরমেশন দিয়েছি, এগুলো গেস্ট রুম না, এগুলো দোকানপাট। আমি দূর থেকে দেখে ভেবেছিলাম যে এগুলো গেস্ট রুম হবে, আসলে এগুলো দোকানপাট। আর এই হচ্ছে সাঙ্গু নদী। বর্ষা হওয়ার কারণে সাঙ্গু নদীর পানি কর্দমাক্ত হয়ে গিয়েছে। বর্ষা না থাকলে সাঙ্গু নদীর পানি একদম ক্লিন থাকে। আমরা বোটে উঠছি। আমাদের এখান থেকে রেমাক্রি পৌঁছতে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আমরা সবাই রেডি হচ্ছি, সবাই ব্যাগট্যাগ নিয়ে আমরা বোটে উঠে গেছি, সবাই প্রস্তুত। আর আমাদের পাইলটও প্রস্তুত। এখানে আমাদের মহসিন ভাই রয়েছেন, আমাদের মাঝি। বুট স্টার্ট হয়ে গেছে, আমাদের নৌকা এখন চলে যাবে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আদিবাসীরা, তারা কাজ করছে। হ্যালো, সাঙ্গু নদীর স্রোত দেখতে পাচ্ছেন, একদম ভিজে গেছি, একদম পুরোপুরি ভিজে গেছি। দুই পাশে পাহাড়, মাঝখানে সাঙ্গু নদী, আর সেই সাঙ্গু নদী দিয়ে আমরা যাচ্ছি। আর এই পাশে আদিবাসী যারা রয়েছে তারা দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে তারা কাজ করছে। পাহাড়ে বৃষ্টি মানে শুধু ভেজা প্রকৃতি নয়, বদলে যায় একটি নদীর পুরো চরিত্র। আর সেই বদলে যাওয়া রূপকে কাছ থেকে দেখতেই আজ আমরা তিন্দুপাড়া ছেড়ে রওনা হয়েছি রেমাক্রির পথে, সাঙ্গুর বুক বেয়ে। সাঙ্গু বাংলাদেশের খুব বিশেষ একটি নদী, কারণ এর জন্ম বাংলাদেশে নয়, বহু দূরে মিয়ানমারের রাখাইন বা আরাকান পর্বতমালায়। পাহাড়ি ঝর্ণা আর অসংখ্য ছড়ার পানি একত্রিত হয়ে তৈরি করেছে এই নদী। এরপর রেমাক্রি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাঙ্গু, যেটি থানচি, রোয়াংছড়ি, বান্দরবান সদর, চন্দ্রনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী অতিক্রম করে প্রায় 270 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
দূরের পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আর এমন দৃশ্য দেখতে দেখতে আমরা সাঙ্গু নদীর উপর দিয়ে বুট রাইড করে যাচ্ছি এইমাত্রই। এমন অপরূপ সৌন্দর্য আসলে আপনি যদি বান্দরবন না আসেন, সিন্ধুতে না আসেন, শান্তিতে না আসেন, রেমাক্রিতে না আসেন দেখতে পাবেন না। আর আপনাদের অবশ্যই এখানে আসা উচিত। সামনে আরো একটি পাথর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এই পাথর। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর। এই পাশের পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশের পাহাড়ি জীবনকে সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে এই নদী। আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সাঙ্গু নদীর আসল সৌন্দর্য এখনই দেখতে পাবেন আপনারা। নদীর বুকে ছড়িয়ে থাকা এই পাথরগুলোকে দেখলে মনে হতে পারে কেউ যেন সাজিয়ে রেখেছে, কিন্তু এগুলো আসলে কোটি কোটি বছর আগে গঠিত পাহাড়ি শিলার অংশ। পাহাড় ক্ষয়ে ভেঙে পড়া সেই শিলাখণ্ডগুলো বছরের পর বছর স্রোতের সঙ্গে ঘষা খেতে খেতে আজ এমন মসৃণ আর গোলাকার আকৃতি হয়েছে। প্রতিটি পাথর যেন সময়ের নিজের হাতে তৈরি একটি ভাস্কর্য। আজ আমরা এসেছি বর্ষাকালে, তাই সাঙ্গুকে দেখা যাচ্ছে তার সবচেয়ে জীবন্ত রূপে। পাহাড়ে বৃষ্টি হলেই লালচে মাটি, বালি আর খনিজ পদার্থ ঢলের সঙ্গে নেমে এসে নদীর পানির রং সম্পূর্ণ বদলে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই স্বচ্ছ সবুজ পানি ঘোলাটে বাদামি হয়ে যেতে পারে। আর এই প্রবল স্রোতের কারণেই বর্ষায় পাহাড়ি নদীতে চলাচল সবচেয়ে অভিজ্ঞ মাঝিদের উপর নির্ভর করে। সাঙ্গু শুধুমাত্র একটি নদী নয়, এটি পাহাড়ের মানুষের জীবন রেখা। এই নদী দিয়ে চলে বাজার, চিকিৎসা, শিক্ষা, এমনকি অনেক দুর্গম গ্রামের সঙ্গে বাইরের পৃথিবীর একমাত্র যোগাযোগও এই নদীপথ। তাই আমাদের কাছে এটি যতটা ভ্রমণের সৌন্দর্য, স্থানীয় মানুষের কাছে ততটাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সামনে নদীর স্রোত অনেক বেশি। আমাদের যে ইঞ্জিন চালিত যে বোটটি রয়েছে এটি দিয়ে আসলে পারাপার হওয়া সম্ভব না 6 জন মানুষ নিয়ে, সেজন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা একটু সামনে যাচ্ছি হেঁটে, স্রোতের পরে গিয়ে আমরা আবার বোটে উঠবো। এই যে আমাদের বোট চলে যাচ্ছে, এখানে আরেকটি বোট, আমরা 2টা বোট নিয়ে আসছি। এই যে সামনে নদীর অনেক স্রোত ধরা, যার ফলে আমাদেরকে নিয়ে এই বোটটি যেতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত ধারা, এই স্রোতের কারণেই মূলত আমাদেরকে নৌকা থেকে নামিয়ে দিয়েছে। ফলে আমরা এখন হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে আমরা আবার বোটে উঠবো। এই যে আমাদের আরো একটি বোট যাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো আদিবাসী বাড়ি রয়েছে, আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আদিবাসী বাড়ি, আর এই পাশেও রয়েছে আদিবাসী বাড়ি। আমি আপনাদের দেখাচ্ছি যদি সম্ভব হয়। টিমের বাকি মেম্বারদের জন্য ওয়েট করছি, তারা আসছে। আসেন ভাই, যে মেম্বাররা আসছে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাব, এটি সাঙ্গু নদীর পার ধরে আমরা হেঁটে যাব, 5 মিনিটের মতো হাঁটবো। সামনে অনেকগুলো নারিকেল গাছ রয়েছে, সামনে এই পাশে আমরা যাবো সেখানে। হ্যাঁ, এদিক দিয়ে যান। আমরা যাচ্ছি এখন আমাদের বোটে উঠতে। আমাদের সাথে আদিবাসী কয়েকজন দিদিরা রয়েছেন। দিদি, আপনাদের বাসা কি এখানে? দিদি, আপনারা থাকেন কোথায়? এখানে বাসা আপনাদের? দাদা, আপনাদের বাসা কি এখানে? দাদা, ওনাদের বাসা কি এখানে? সামনে না? আচ্ছা, আমি যতটা বুঝতে পেরেছি ওনারা বাংলা বুঝেন না। একজন বুঝতে পেরেছেন, তিনি আমাকে জাস্ট উত্তরটি দিয়েছেন আর কি। আর বাকিরা বুঝতে পারেনি, যার কারণে তারা আমার সাথে কথা বলেনি। এখনো আছে অনেকে যারা বাংলা জানে না, বাংলা বুঝে না। এই বিশ্রী জঙ্গল দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আমাদের সামনে রয়েছে আদিবাসী কয়েকজন, তারা এখানেই থাকেন। এখানে একটি দোকান রয়েছে আর রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো রেস্ট হাউস। এখানে আপনারা চাইলে একদিন এক রাতে 1200 টাকার মধ্যে থাকতে পারেন। আমাদের মেম্বাররা বুটে উঠে গেছে, আমরা এখন উঠবো। এটাতে আমরা রেমাসে যাব, সম্ভবত আর কোথাও আমাদের নামতে হবে না। আর যে দোকানের কথা বলেছি, এই যে সেই দোকানগুলো, এখানে একটি রয়েছে, এখানে আরো একটি দোকান রয়েছে।
এগুলো হচ্ছে গেস্ট হাউস। আমরা 3 থেকে বুট রাইড করে রেমাক্রি চলে আসছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন রেমাক্রি, আমরা যাচ্ছি ওখানে, আপনাদেরকেও রেমাক্রি দেখাবো। রেমাক্রি দেখি আমরা আপনাদেরকে নিয়ে যাবো, আমি এখন, সেটি থাকবে পরের পর্বে। আজকের পর্ব রেমাক্রি পর্যন্ত, তবে এখানে শেষ হয়নি, আর একটু অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রেমাক্রির এই জায়গাটি বিখ্যাত, দেখতে পাচ্ছেন। রেমাক্রির এই জায়গাটিতে নাস্তা দোকান আছে। আপনারা প্রত্যেকটা পাড়ার মধ্যে গেলে নাস্তা দোকান পাবেন। এখানেও এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা নাস্তা দোকান আছে। আমরা যাচ্ছি সেই নাস্তা দোকানে, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। দাদা নাস্তা আছে? বিস্কুট, তারপরে ইস্ট ব্রেকার, ডিম আছে না? ডিম কত করে? সিদ্ধ ডিম, তাই তো? সিদ্ধ ডিম 20 টাকা। আর এখানে চিপস পাওয়া যায়। আমি একটা সিদ্ধ ডিম খাবো আর একটা ইস্ট ব্রেকার খাবো। আর এটা খেয়েই আপাতত ক্ষুধা নিবারণ করব। তারপরে আমি এখন গিয়ে যদি কোনো খাবার পাওয়া যায় সেটা খাবো। অবশ্য আমাদের কাছে রেশন রয়েছে, সেটি পরে খাচ্ছি।